আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 17 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, ওয়াকফ নিয়ে শীর্ষ আদালতে ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। পরবর্তী শুনানি 5 মে। তার আগে ওয়াকফ সম্পত্তির কোনো পরিবর্তন করা যাবে না। পরবর্তী শুনানির আগে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের নিয়োগ করা হবে না, সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্র। নয়া ওয়াকফ আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, তবে দুই বড় সিদ্ধান্ত। ওয়াকফ বাই ইউজার নিয়ে কি বলল আদালত, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 1 মে থেকে বদলে যাচ্ছে টুল ট্যাক্সের নিয়ম, আর দাঁড়াতে হবে না টুল প্লাজায়। মিথ্যা বলছে কেন্দ্র সরকার। এবার ওয়াকফ আইন নিয়ে বড় মন্তব্য করলেন আরশাদ মাদানি। ওয়াকফ আইন লাগু হতেই অ্যাকশন মুডে যোগী সরকার, দখলমুক্ত করলো 58 একর সরকারি জমি। তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে মেনে নিল কংগ্রেস। বিহারে আসন বন্টন নিয়ে সিদ্ধান্ত। কাছাড় জেলার হজযাত্রীদের ভ্যাকসিন শিবির 19 এপ্রিল। আন্দোলনের পক্ষে নন আরশাদ মাদানি, সাফাই বিধায়ক সিদ্দিকের। ওয়াকফ নিয়ে মন্তব্য করে তুপের মুখে বিধায়ক। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো, অনুশাসনের বার্তা দিতেই ধমক, বললেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। নেতিবাচক মানসিকতার বিরুদ্ধে 5 বছর ধরে লড়ছি, বললেন মুখ্যমন্ত্রী। এবারে শুনুন বিস্তারিত খবর। ওয়াকফ সংশোধনী আইন 2025-এর সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে ওঠা আবেদনের শুনানিতে আজ বড় সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। কেন্দ্রকে আগামী 1 সপ্তাহের মধ্যে জবাব দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত। 7 দিন সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুনানির সময় কেন্দ্র আদালতকে আশ্বস্ত করেছে যে মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত কোনো অমুসলিম ব্যক্তিকে কেন্দ্রীয় বা রাজ্য ওয়াকফ বোর্ডে নিয়োগ করা হবে না। ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল বা ডিনোটিফাই করা হবে না। বিশেষ করে ওয়াকফ আইন 1995-এর অধীনে নিবন্ধিত কোনো সম্পত্তির উপর এখনই হাত দেওয়া হবে না। এই প্রতিশ্রুতিগুলিকে আদালত লিপিবদ্ধ করেছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে, মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কোনো প্রশাসনিক পরিবর্তন করা যাবে না। আজ সুপ্রিম কোর্টের সেই আদেশ মেনে নিয়েছে কেন্দ্র। আদালতের যাবতীয় নির্দেশকে মান্যতা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতের প্রধান বিচারপতি আজ বলেন, ওয়াকফ সম্পত্তির চরিত্র সংরক্ষণ এবং 1995 সালের আইনের অধীনে রেজিস্টার্ড সম্পত্তি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এটা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি কেন্দ্রকে সতর্ক করে দেন যাতে কোনো প্রকার নতুন নিয়োগ বা নির্দেশ না জারি হয় যা মামলার মূল বিষয়ে প্রভাব ফেলতে পারে। ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন্দ্রীয় সরকারের একটি সাম্প্রতিক পদক্ষেপ, যার মাধ্যমে ওয়াকফ বোর্ড ও সম্পত্তি ব্যবস্থাপনার কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। আবেদনকারীদের দাবি, এই সংশোধনীর মাধ্যমে ওয়াকফ বোর্ডের স্বাধীনতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। সেই কারণেই মামলাটি দেশ জুড়ে গুরুত্বপূর্ণ বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মূলত সংখ্যালঘুদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে এই আইন। সুপ্রিম কোর্ট আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে। তার আগেই কেন্দ্রকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের নির্দেশে স্থিতাবস্থা বজায় থাকবে। এই রায়ের ফলে দেশের বিভিন্ন রাজ্যে ওয়াকফ বোর্ড ও সংশ্লিষ্ট সম্পত্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার কিছুটা হলেও স্বস্তি মিলেছে সংখ্যালঘু সমাজের মধ্যে। আপাতত সেই সম্পত্তির উপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় সরকার। আপাতত তাতেই পড়েছে স্থগিতাদেশ। সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড এবং রাজ্য ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্ত সহ বিতর্কিত ওয়াকফ আইনের কিছু অংশের কার্যকারিতা 5 মে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত স্থগিত করেছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, ওয়াকফ সম্পত্তি ব্যবহারকারী বা দলিলের মাধ্যমে নিবন্ধিত বা ওয়াকফ হিসেবে ঘোষিত সম্পত্তি পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তার চরিত্র পরিবর্তন করা যাবে না। নতুন আইনে ওয়াকফ বোর্ডের গঠনের রদবদল করার ফলে অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছে, পরবর্তী শুনানির আগে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড এবং রাজ্য ওয়াকফ বোর্ডে অমুসলিমদের সদস্য নিয়োগ করা যাবে না। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে আশ্বাস দিয়েছেন যে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত 2025 সালের আইনের অধীনে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড এবং রাজ্য ওয়াকফ বোর্ডে কোনো অমুসলিম সদস্য নিয়োগ করা হবে না। তিনি আরও আশ্বাস দিয়েছেন যে ইতিমধ্যে বিজ্ঞপ্তি বা গেজেট দ্বারা ঘোষিত ওয়াকফ সহ ওয়াকফের স্থিতি পরিবর্তন করা হবে না। সলিসিটর জেনারেল তুষার মেহতার তরফে কেন্দ্র 7 দিনের সময় চেয়েছে জবাব দেওয়ার জন্য। আদালত আবেদনকারীদের তার 5 দিনের মধ্যে তাদের পুনঃপ্রচার দাখিল করার অনুমতি দিয়েছে। পরবর্তী শুনানি হবে 5 মে।
অপরদিকে বদলে যাচ্ছে দেশের সড়ক ব্যবস্থা। হাইওয়েতে আর ফাস্ট্যাগের মাধ্যমে টুল বা কর দিতে হবে না। এবার আসছে আরো আধুনিক ব্যবস্থা, জিপিএস ভিত্তিক টুল। আগামী 1 মে থেকে এই নতুন টুল সিস্টেম চালু হতে চলেছে। ফাস্ট্যাগকে সরিয়ে এই জিপিএস টুল ব্যবস্থার সব থেকে বড় সুবিধা হলো এতে গাড়িকে দীর্ঘক্ষণ টুল প্লাজায় লাইন দিতে হবে না। ভিড় কমবে হাইওয়েতে, পাশাপাশি যতটা দূরত্ব অতিক্রম করবে ততটুকুই টুল ট্যাক্স দিতে হবে। টোল প্লাজার ভিড় যানজটের সমস্যা কমাতে 2016 সালে ফাস্ট্যাগ সিস্টেম আনা হয়েছিল। ইলেকট্রনিক পদ্ধতিতে টুল দেওয়ার ব্যবস্থা করা হলেও সিস্টেমের সমস্যা, টুল বুথে লম্বা লাইন, এমনকি ফাস্ট্যাগের অপব্যবহারের মতো অভিযোগ এসেছে। এই যাবতীয় সমস্যা দূর করতে এবার আনা হচ্ছে জিপিএস ভিত্তিক টুল কালেকশন সিস্টেম। জানা গিয়েছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে গাড়ির গতিবিধির হিসাব করে টুল ফ্রি সংগ্রহ করা হবে। জাতীয় সড়কে গাড়ি কতটা চলেছে সেই অনুযায়ী টুল ধার্য করা হবে। এতে টুল চার্জে আরো স্বচ্ছতা আসবে। নতুন সিস্টেমে সমস্ত গাড়িতে অনবোর্ড ইউনিট বসানো হবে। এই অনবোর্ড ইউনিট দিয়ে জাতীয় সড়কে গাড়ির গতিবিধি ট্র্যাক করা হবে। গাড়ি যতটা দূরত্ব অতিক্রম করবে তার উপরে নির্ভর করে টুল ধার্য করা হবে। এরপর গাড়ির মালিকের ব্যাংক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেট থেকে সেই টাকা কেটে নেওয়া হবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এই নতুন টুল ব্যবস্থা চালু ও দেখভাল করবে। প্রাথমিক স্তরে ট্রাক, বাসের মতো কমার্শিয়াল গাড়িতে এই জিপিএস ভিত্তিক টুল ব্যবস্থা চালু করা হবে। পরবর্তী স্তরে প্রাইভেট গাড়িগুলিতেও একই ব্যবস্থা চালু করা হবে। অপরদিকে ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হতেই বড় পদক্ষেপ। সরকারি সম্পত্তি যা ওয়াকফ সম্পত্তি বলে দখল করে রাখা হয়েছিল তা পুনরুদ্ধার করল উত্তরপ্রদেশ সরকার। জানা গিয়েছে 58 একর জমি উদ্ধার করেছে সরকার। এই জমিগুলিকে সরকারি জমি বলে রেজিস্টার করা হয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ডে ইতিমধ্যেই ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। এই বিতর্ক টানাপোড়েনের মাঝে কাজে নেমে পড়েছে উত্তরপ্রদেশ সরকার। জানা গিয়েছে কৌশাম্বী জেলায় 58 একর জমিকে সরকারি সম্পত্তি হিসেবে রেজিস্টার করেছে। কৌশাম্বী জেলা ম্যাজিস্ট্রেট মধুসূদন হুলগি জানান, জেলায় মোট 98.95 হেক্টর জমি ওয়াকফ বোর্ডের অধীনে রেজিস্টার রয়েছে। এর মধ্যে 93 বিঘা অর্থাৎ প্রায় 58 একর জমি দখলমুক্ত করা হয়েছে এবং তা সরকারি জমি হিসেবে রেজিস্টার করা হয়েছে। সরকারের দাবি, ওয়াকফ বোর্ডের রেজিস্টার করা ওই জমিতে মাদ্রাসা ও গুরস্থান রয়েছে। এগুলি আগে গ্রাম সমাজের নামে রেজিস্টার ছিল। তদন্তের পর এই রেজিস্ট্রেশন পরিবর্তন করা হয়েছে। কৌশাম্বীর পর আরো 3টি তহসিলে তদন্তকারী দল পাঠানো হয়েছে ওয়াকফ সম্পত্তি খতিয়ে দেখার জন্য। আধিকারিকরা জানিয়েছেন, ভেরিফিকেশনের পর যদি দেখা যায় আরো সরকারি সম্পত্তিকে দখল করে রেখেছে ওয়াকফ, তবে তা দখল মুক্ত করা হবে। অপরদিকে মিথ্যা বলছে কেন্দ্র সরকার। এবার ওয়াকফ আইন নিয়ে বড় মন্তব্য করলেন আরশাদ মাদানি। আজ ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের শুনানির দিকেই নজর ছিল গোটা দেশের। আর এবার এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তিনি বলেন, ওয়াকফ আমাদের ধর্মীয় বিষয় এবং এর নিজস্ব কিছু নিয়ম কানুন রয়েছে। কেন্দ্র সরকার নাকি গরিব মুসলমানদের ভালোর জন্য এসব করছে, এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। এরপরেই তিনি প্রবীণ আইনজীবী কপিল সিব্বলকে ধন্যবাদ জানান মামলার প্রথম দিন থেকেই তাদের পক্ষে দাঁড়ানোর জন্য। অপরদিকে কাছাড় জেলার এবারের হজযাত্রীদের মেনিনজাইটিস ভ্যাকসিন শিবির অনুষ্ঠিত হবে আগামী 19 এপ্রিল। এদিন সকাল 9:30 থেকে শিলচর গনিয়েলার মরকজ ভবন এবং কালাইনে একদিনে 2টি শিবির অনুষ্ঠিত হবে। শিলচর মরকজ ভবনে জেলার 334 জন এবং কালাইনে কাঠিগুড়া এলাকার 64 জন হজযাত্রীকে ভ্যাকসিন দেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগ জেলা হজ কমিটির সহযোগিতায় এই দায়িত্ব পালন করবে। কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার তথা জেলা হজ কমিটির পদাধিকার বলে সচিব ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা জেলার প্রত্যেক পুরুষ ও মহিলা হজযাত্রীকে যথাসময়ে শিবিরে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণের অনুরোধ জানিয়েছেন। এই ভ্যাকসিন গ্রহণ প্রত্যেক হজযাত্রীর জন্য বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। অপরদিকে আন্দোলনের পক্ষে নন মদনী, সাফাই সিদ্দিকের ওয়াকফ নিয়ে মন্তব্য করে তুপের মুখে বিদায়ক। ওয়াকফ আইন নিয়ে মুসলিমদের সঙ্গে প্রতারণা করছে কংগ্রেস। হিন্দু ভোটে 10 নম্বর বইয়ের সংসদে এই আইন নিয়ে নীরব রয়েছেন গান্ধী পরিবারের সদস্যরা। এমনকি আদালতে মামলা করার সাহস করেননি, অথচ বাইরে এই আইন নিয়ে মেকি দরদ দেখাচ্ছেন সোনিয়া গান্ধী ও তার ছেলে মেয়েরা। ইমোশনাল ব্ল্যাকমেইল করছেন মুসলিমদের। এই আইনের বিরোধিতা করে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়া যাবে না। ওয়াকফ আইন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংবাদ মাধ্যমকে এমনটা বলেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। তিনি বলেছেন, একাংশ অন্ধ কংগ্রেসই আমার বক্তব্য বিকৃত করেছে। সঙ্গে ছোট বড় প্রতিটি নির্বাচনেই টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট দেওয়া হয় বলে মন্তব্য করেছেন সিদ্দিক। ওয়াকফ আইন নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা দেশ, বাদ যায়নি শ্রীভূমি জেলাও। গত কদিন থেকে এই আইন নিয়ে একাংশ কংগ্রেসীর ক্ষোভের মুখে রয়েছেন সিদ্দিক আহমেদ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এই আইনের পক্ষে মন্তব্য করেছেন।
যেহেতু ওয়াকফ বিল আইনে পরিণত হয়ে গেছে তাই এ নিয়ে আন্দোলন করা অর্থহীন মন্তব্য করেছিলেন সিদ্দিক। তার এই মন্তব্য ঘিরে গত কদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। এ নিয়ে সিদ্দিক বলেন, আমি তো একবারও এই বিল বা আইনের পক্ষে মন্তব্য করিনি। আমি জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি আরশাদ মাদানির কথা বলেছি। তিনি বলেছিলেন যেহেতু বিলটি আইনে পরিণত হয়ে গেছে তাই আন্দোলন করে লাভ নেই, আইনি পদক্ষেপ করা হোক। এটি আমার মুখের কথা নয়, কিন্তু একাংশ বিরোধী এ নিয়ে আমাকে মিশি টার্গেট করে চলেছে। মুসলিম সমাজে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে। আবারও বলছি, এটি আরশাদ মাদানির মন্তব্য। তাহলে ওয়াকফ বিল নিয়ে আপনার অবস্থান কি? সিদ্দিকের জবাব, এই বিল নিয়ে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নেই। যেহেতু এখনো আমি কোনো পক্ষ নেইনি, তাই আমি এই বিলের পক্ষে বা বিপক্ষে কোনো দিকেই নেই। আপনার বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান ওয়াকফ আইনের বিরোধিতা করে আজ কংগ্রেসে যোগ দিয়েছেন। এই প্রশ্নে সিদ্দিকের জবাব, সেটা আজিজের ব্যক্তিগত ব্যাপার। তিনি অনেক আগে থেকেই কংগ্রেসে যাওয়ার চেষ্টায় ছিলেন, এখন সুতো পেয়েছেন, চলে গেছেন। তবে এতে তার রাজনৈতিক কোনো লাভ হবে বলে মনে হয় না। এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়েও মন্তব্য করেন সিদ্দিক। তিনি বলেন, ওয়াকফ আইনের বিরোধিতা করে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে পারবে না। এখানের কংগ্রেসীরা এই আইনের প্রতিবাদ করছেন, কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব আজ অবধি কোনো মন্তব্য করেননি। সোনিয়া গান্ধী ও তার ছেলে মেয়ে রাহুল প্রিয়াঙ্কা এই আইন নিয়ে সংবাদ মাধ্যমে টু শব্দ করেননি, আইনি পদক্ষেপও করেননি, এমনকি লোকসভায় প্রসঙ্গটি তুলেননি। এই আইনের বিরোধিতা করে আদালতে মামলা করেছে জমিয়ত উলামায়ে হিন্দ, কিন্তু কংগ্রেস নেতৃত্ব কোনো পদক্ষেপ করেনি। কারণ এই আইনের বিরুদ্ধে পদক্ষেপ করলে হিন্দু ভোট ব্যাংকে দোষ নামবে, ফলে তারা নীরব রয়েছেন। শুধু মুখে মুখে আইনের বিরুদ্ধে কথা বলে মুসলিমদের মেকি দরদ দেখাচ্ছেন, এদের সঙ্গে প্রতারণা করছেন। কংগ্রেসের ছোট বড় প্রতিটি নির্বাচনেই টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়। এবারের নির্বাচনে অধিকাংশ গ্রহণযোগ্যতাহীন ব্যক্তিকেই টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। এরা ভেবেছে ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ করলেই কংগ্রেসের বাক্সে ভোট এসে যাবে। বাস্তবে মোটেও এমনটা হবে না, কারণ কংগ্রেস নেতৃত্ব এই আইন নিয়ে নীরব রয়েছে, মন্তব্য করেন সিদ্দিক আহমেদ। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি নিশ্চিত বলেও মন্তব্য করেছেন বিধায়ক সিদ্দিক। অপরদিকে নেতিবাচক মানসিকতার বিরুদ্ধে 5 বছর ধরে লড়ছি বললেন মুখ্যমন্ত্রী। অনুশাসনের বার্তা দিতেই ধমক বললেন দিলীপ শইকিয়া। হ্যাঁ, ধমক দিয়েছি, এখানে লুকানোর কিছু নেই। বিজেপি একটি দল যার একটি নিয়ম অনুশাসন রয়েছে। এই নিয়ম অনুশাসন সকলের ক্ষেত্রে সমান। এই মন্তব্য প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার। মঙ্গলবার বাংলা নববর্ষের প্রথম দিন নলবাড়ী জেলার বাহজানি মণ্ডল বিজেপি কার্যালয়ে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। মণ্ডল বিজেপি সভাপতি মিন্টু তামুলিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সামনেই প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার প্রকাশ্যে ধমক দেওয়ার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। এ নিয়ে রাজ্য জুড়ে প্রতিক্রিয়ার মধ্যে বুধবার শইকিয়া এ প্রসঙ্গে বলেন, ধমক দিয়েছি তা সত্য, এটা কোনো লুকানোর বিষয় নয়। তিনি বলেন, বিজেপি দলের একটি নিয়ম, পরম্পরা, সংস্কৃতি ও অনুশাসন রয়েছে। দলের সকলকে এই অনুশাসন মেনে চলতে হয়। প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী, সকলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। বুথ সভাপতি থেকে জাতীয় সভাপতি সকলকে দলের অনুশাসন মেনে চলতে হয়। তিনি বলেন, এই দমকে তিনি দলের কর্মীদের অনুশাসনের এক বার্তা পাঠিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নলবাড়ির ঘটনা প্রসঙ্গে বলেন, ভিডিও ভাইরাল করার মানসিকতার বিরুদ্ধে তিনি গত 5 বছর ধরে লড়ছেন। তিনি বলেন, বছরের প্রথম দিন সরকারি সব নোটিফিকেশন, নির্দেশনা ইত্যাদি ইংরেজি ভাষার সঙ্গে অসমীয়া ভাষায় চালু করা হয়েছে। এত বড় একটি খবর সংবাদ মাধ্যমের কাছে গুরুত্ব পায়নি। নলবাড়ির একটি ঘটনাকে সংবাদ মাধ্যম যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। ইতিবাচক খবরের পরিবর্তে নেতিবাচক খবর নিয়ে ব্যস্ত সংবাদ মাধ্যম, মন্তব্য মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, সংবাদ মাধ্যম নেতিবাচক খবরের খুঁজে থাকে, নেতিবাচক বিষয় নিয়ে তার কথা বলার কোনো আগ্রহ নেই বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।